জামাত ইসলামী এবার কূটনীতিতে আসল জায়গা খুঁজে পেয়েছে এবং সফল হচ্ছে। টাইমলি ডিপ্লোম্যাটিক রেসপন্স করছে, ডিপ্লোম্যাটিক জবাব দিতে জামাত শিখেছে। জবাব দিতে যে ব্যাকআপ দরকার, যে স্পেস দরকার, সেটা এখন জামাত পাচ্ছে। কোনো ছাড় দিচ্ছে না জামাত। দর্শক, জামাত বিকল্প পেয়েছে। জামাত ইসলামী অনেক বড় দল, কিন্তু ভারত জামাতকে একেবারেই ডিমিন করত, এখনো করে। কিন্তু জামাতের একটা চিন্তা ছিল যে ভারত আমাদেরকে এভাবে দেখতে পারে না, আমরা যদি ভারতের বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া দেখাই। গত কয়েক দশকে জামাতের এই আচরণটা আমরা দেখেছি। এমনকি জামাত ভারতের প্রতিনিধিও পাঠিয়েছে তাদের সাথে সম্পর্ক নরমালাইজ করার জন্য, কিন্তু কাজ হয়নি। একটা চিন্তা ছিল জামাতের যে আমাদের তো বিকল্প নেই। ভারত যদি আমাদেরকে একেবারে এরকম ডলা দেয় তাহলে আমাদের কে বাঁচাবে, কার কাছে যাব, আমাদের বিকল্পকে? পাকিস্তান তো ভারতের বিকল্প হতে পারে না। কিন্তু না, জামাত এবার ভারতের বিকল্প পেয়েছে, সেটা হচ্ছে চীন। দেখেন, বিএনপির নেতারা ভারতের প্রজাতন্ত্র দিবসে ভারতের সাথে যে ডলাডলি করে, আর তখন জামাতের আমির চীনের রাষ্ট্রদূতের সাথে বসে একটা প্রোগ্রাম করেন। এটি জামাতের বিকল্প, এটি জামাতের কূটনৈতিক সফলতা। এবং নিয়মিত ভারতের বিকল্প চীন কিংবা যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের সাথে নানান বৈঠক টৈঠক করেন। এবং জামাতের সফলতা হচ্ছে এখন, অতীতে যেটা পারেনি। হ্যাঁ, একসময় গোলাম আজম জমানায় পেরেছে, তারপরে পারেনি। ভারতের চোখে চোখ রেখে কথা বলা জামাত শিখেছে। ভারতের পক্ষ থেকে একটা সিঙ্গেল প্রোপাগান্ডা জামাতের পক্ষ থেকে আসলে জামাত সেটা ছাড়ে না, ধরে সেটার জবাব দেয়। এবং এই জবাব দেওয়ার ব্যাকআপ স্পেস এখন জামাত পেয়েছে। জামাতের একটা প্রেস রিলিজ, ভারতের অবসরপ্রাপ্ত কূটনীতিক বিনা সিকরি সম্প্রতি বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে যেসব ভিত্তিহীন ও মিথ্যা মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি প্রদান করেছেন। দেখেন, ওই রকম মিথ্যা কথা ভারত একসময় সকাল সন্ধ্যা বলতো হাসিনার আমলে, কিন্তু সবকিছুর প্রতিক্রিয়া জামাত জানাতো না বা জানাতে পারতো না। কিন্তু এখন আত্মবিশ্বাসের সাথে চোখে চোখ রেখে এখন জবাব দিচ্ছে জামাত কঠিন ভাষায়। ভারতের অবসরপ্রাপ্ত কূটনীতিক বিনা সিকরি সম্প্রতি ইন্ডিয়া ফাউন্ডেশনে প্রকাশিত একটি দীর্ঘ সাক্ষাৎকারে বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে যেসব ভিত্তিহীন ও মিথ্যা মন্তব্য করেছেন আমি তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে তিনি যেসব মন্তব্য করেছেন তার মধ্যে সত্যের লেশ মাত্র নেই। তার বক্তব্যগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। তার বক্তব্য থেকেই প্রমাণিত হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে তিনি সম্পূর্ণ অজ্ঞ। হ্যাঁ, এটা তারা অজ্ঞ, এটা আমি বলবো না, তারা জানে যে জামাত ভালো, কিন্তু এটাই তাদের ডিপ্লোমেসির চাণক্য নীতি, কৌটিল্যের যে থিওরি, এটাই তারা অনুসরণ করে। জেনে শুনে বিরোধিতা করবে, এই প্রপাগান্ডা চালাবে, এটাই সিস্টেম তাদের। তিনি জামাত ইসলামী আইএসআই এর বাহক ছিল এবং দলটি জামাত ইসলামী পাকিস্তানের প্রভাবের মাধ্যম হিসাবে কাজ করেছে মর্মে যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক। দেখেন, এইটাই ভারতের ডিপ্লোমেসির একটা এলিমেন্ট, যে এই পাকিস্তান জুজু দেখাতে হবে প্রতিবেশীকে। এটা করছে এবং করবে, অথচ বাংলাদেশের রাজনীতিতে পাকিস্তান ছিটেফোঁটা প্রভাব নেই, থাকার প্রশ্নই আসে না। তার মন্তব্যের সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। জামাত ইসলামী রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা হীন উদ্দেশ্যে তিনি উপর উল্লেখিত বিভ্রান্তির মন্তব্য করেছেন। এটা জামাতের একটা সাকসেস, সফলতা, যে ভারত জামাতকে এখনো বড় শত্রু মনে করে আর বিএনপিকে কাছে টানছে। বোঝা গেল যে জামাত ইসলামী ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে মূল শক্তি এবং 2024 সালে স্বাধীনতা যুদ্ধের প্রকৃত মুক্তিযোদ্ধা। কিন্তু বিএনপি ওই মুক্তিযোদ্ধারা যেরকম আকাম করেছে যুদ্ধের পর 71 সালে, বিএনপি ওই রকম দলীয়ভাবে যুদ্ধ না করলেও 24-এর যুদ্ধ তাদের কর্মীরা করেছে, কিন্তু কর্মীরা এখন আবার আকাম শুরু করেছে, দর্শন করে, চাঁদাবাজি করে, নারী নির্যাতন করে, নারী নির্যাতনকারী একটা দল। তিনি জামাত ইসলামী বাংলাদেশের সংবিধানকে সর্বোচ্চ দলিল হিসেবে স্বীকৃতি দেয় না এবং ইসলামী ছাত্র শিবির অস্ত্র লুট করেছিল। এসব অস্ত্র এখনো ব্যক্তিগত হাতে রয়েছে মর্মে যে ভিত্তিহীন, মিথ্যা ও কাল্পনিক মন্তব্য করেছেন তার নিন্দা জানার কোনো ভাষা আমাদের জানা নেই। তার এই ভিত্তিহীন মিথ্যা মন্তব্যের জবাবে আমি স্পষ্টভাবে জানতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী 1969 সালে জন্মের পর থেকেই বাংলাদেশে সংবিধান মেনে এদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থায় রাজনীতি করছে। মানে স্বাধীন বাংলাদেশে যখন রাজনীতি করার সুযোগ পায় জিয়াউর রহমানের মাল্টিপার্টি ডেমোক্রেসির অধীনে।
এরপরে জামাতের দুজন মন্ত্রী হয়েছে, তারা সংবিধান মেনে শপথ নিয়ে সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করেছেন। এটাই প্রমাণ যে জামাত সংবিধান মানে। অতএব এই বিনা সিকরির বক্তব্য ভুল বা মিথ্যা। এটা তো সবাই জানে যে বাংলাদেশে সংবিধান না মানলে কি রাজনীতি করা যায়? সংবিধান মেনে বলেই তো বাংলাদেশে রাজনীতি করতে পারে এবং বাংলাদেশের নাগরিক। অতএব এই কথা তো একেবারেই হাস্যকর। দর্শক, শিবির অস্ত্র লুট করেছে যে কথাটা, দেখেন এটা কিন্তু জামাতের জন্য একটা বড় অর্জন। অস্ত্র লুট বা থানায় হামলা এটা হয়েছে, এটা ঠিক। এখন এই কাজ যারা করেছে তারাই তো হাসিনা পতনের মূল ভূমিকা রেখেছে। এখন দেখেন আগামী দিনের রাজনীতিতে ভারতের মূল শত্রু যারা এবং যারা 24-এর গণবিপ্লবে সবচেয়ে কার্যকর ভূমিকা রেখেছে, আগামী দিনের রাজনীতি তাদের জন্য অনুকূল। তারাই আগামী দিনে হিরো, তারাই মুক্তিযোদ্ধা, তারাই বীরশ্রেষ্ঠ। তো এইগুলো বলে তো আরো শিবিরকে হিরো বানানো হচ্ছে। আর অস্ত্র লুট জনগণ যা করছে এগুলো ফেরত দিচ্ছে। আর শিবির অস্ত্রের রাজনীতি করে না, এটা যে কেউ জানে যে শিবির কলমের রাজনীতি করে, শিবির ডিবেট করে, শিবির কোচিং করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য, শিবির মেডিকেল ক্যাম্প করে। অস্ত্র দিয়ে শিবির কি করবে? তার বক্তব্যের জবাবে আমি স্পষ্টভাবে জানাতে চাই যে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা কোনো থানায় অগ্নিসংযোগ করে অস্ত্র লুট করেনি, কাজেই তাদের হাতে অস্ত্র থাকার প্রশ্ন আসে না। কিন্তু এটা আমি একটু দ্বিমত পোষণ করতে চাই যে বিভিন্ন থানায় অগ্নিসংযোগ করা এবং পুলিশকে মারা, অস্ত্র লুট করা, এর সাথে জামাত শিবির অনেকে জড়িত ছিল এবং এটা গর্বের সাথে বলা উচিত। এই কাজ না করা হলে কি গণবিপ্লব হতো? তবে অস্ত্র যদি কেউ নিয়েও থাকে সেটা ফেরত দেওয়া হয়েছে। আর শিবিরে কেউ অস্ত্র নিয়েছে এরকম কোনো প্রমাণ নেই। তবে হ্যাঁ, থানায় হামলা, পুলিশের সাথে লড়াই, এগুলোতে সম্মুখ সারিতে শিবির যুদ্ধ করেছে, এটা সত্য, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর এটাই হচ্ছে শিবির একটা সুপ্রিমেসি। কোনো একটি দেশের রাজনৈতিক দল, ছাত্র সংগঠন কার্যক্রম তৎপরতা সম্পর্কে ফেসিবাদের দোসরদের মতো এই ভাষায় কথা বলা এবং ভিত্তিহীন এবং অসত্য মন্তব্য করার অপর একটি দেশের কোনো কূটনীতিক সমীচীন নয় বলে মনে করি। আমি আশা করি ভারতের সাবেক কূটনীতিক বিনা সিকরি জামাত ইসলামী ছাত্র শিবির সম্পর্কে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকবেন এবং জামাত ইসলামী ছাত্র শিবির সম্পর্কে ভিত্তিহীন মিথ্যা বানোয়াট মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করবেন। এখন ভারতের কূটনীতিকদের দুঃখ প্রকাশ করার জন্য আহ্বান জানাতে পারছে জামাত ইসলামী, এটাও জামাতের একটা ব্যাকআপ। তাদের যে বিকল্প আছে তা এই জন্য এই কথা বলতে পারছে। দর্শক, একই সাথে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মিলান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক উপরাষ্ট্রদূত জনাব ডেনিলোভিচ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এসে আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেন, নানান বিষয়ে কথা বলেছেন। এটাও জামাতের একটা কূটনৈতিক সফলতা। এইভাবে জামাত ইসলামী এগিয়ে যাচ্ছে, জামাত ইসলামী বড় বড় ঘটনা ঘটিয়ে দিচ্ছে। জামাত ইসলামী এদেশের শিকড় মজবুত করছে। জামাত ক্ষমতায় আসলে ক্ষমতায় টিকতে দিবে না ভারত, না, এত সোজা নয়। চীন প্রয়োজনে ব্যাকআপ দিবে, যুক্তরাষ্ট্র পশ্চিমারা জামাতকে মেনে নিবে। ভারত কি করবে? ভারতের ফুট সোলজার তো বাংলাদেশে এখনো নেই, শেষ হয়ে যাচ্ছে। অতএব এগুলো রাজনীতিতে বড় অঘটন, জামাত ইসলামের রাজনীতির সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট। জামাতের এখন জাস্ট পাওয়ার পলিটিক্সটা ঠিক মতো করতে পারলেই তাদের সামনে অপার সম্ভাবনা। তাদের এখন শর্টকামিং হচ্ছে দেশে পাওয়ার পলিটিক্স করতে পারছে না। তাদের নারীদের নির্যাতন করে বিএনপি, অথচ তারা কিছুই করতে পারে না। তো এগুলো করলে জামাতের লোকজনই অন্য দলে চলে যাবে। জামাত পাওয়ার পলিটিক্সটা করতে পারলেই জামাতের সামনে অপার সম্ভাবনা।